কি একাধিক বিষয় যেগুলো সত্যি এবার এসটিএফ এর চিন্তায় রয়েছে বা রেডারে রয়েছে। এই মুহূর্তে আরও একটা প্রশ্ন, যে জয়ন্ত ছাড়া আর কি কেউ জড়িত এই জীবনতলার থেকে লালবাজারের নাকের ডগায় অস্ত্রের দোকানের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে? জয়ন্ত দত্ত অর্থাৎ এই যে বিবাদী বাগে যে দোকান বা যে আগ্নেয়াস্ত্র দোকান ছিল, সেখান থেকে জয়ন্ত দত্তর নাম উঠে আসে, দীর্ঘদিনের কর্মচারী। এবং এসটিএফ এর গোয়েন্দাদের একটা বিষয় প্রচণ্ড ভাবাচ্ছে যে জয়ন্ত দত্ত সে এতদিন ধরে রেজিস্টার খাতায় গরমিল করলো, সে এতদিন ধরে কার্তুজ আনলো, কার্তুজগুলো বাইরে দুষ্কৃতীদের হাতে চড়া দামে বিক্রি করলো, এবং তার বিন্দু মাত্র কেউ বিন্দু বিসর্গ টের পেলেন না। এটা কি আদপে সম্ভব? শুধুমাত্র কি জয়ন্ত দত্ত ছিল অর্থাৎ এই দোকানের কর্মচারী, নাকি বিষয়টা আরও স্পষ্টভাবে অনেকে জানতেন? এই বিষয়টা জানার জন্য এসটিএফ এর গোয়েন্দারা ইতিমধ্যেই এখানে যে রেজিস্টার খাতা এবং ফাইলস, পুরনো ফাইলস, সেগুলো ইতিমধ্যেই সিজ করেছে। সিল করা হয়েছে পুরো গোডাউন বা দোকানটি, এবং এই দোকানের মালিককেও তলব করা হয়েছে বলে আমরা জানতে পারছি, বা যিনি দেখাশোনা করেন তলব করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং একাধিক বিষয়ে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। কিভাবে এই দোকানটার নাম এলো? মূলত ক্যানিংয়ে গোষ্ঠীদ্বন্দ্বে আগ্নেয়াস্ত্র ব্যবহার, এবং সেখানে জেরা করতে গিয়ে জানা যায় এই বিবাদী বাগের কথা, যেখানে পরপর উঠে আসে জয়ন্ত দত্তের নাম সহ আরো 5 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার। এদেরকে জিজ্ঞাসাবাদ সঙ্গে তখন আমরা শুনবো সুকান্ত মজুমদার কি বলছেন এই বিষয় নিয়ে। তাদের পাশে অর্থাৎ তাদের নাকের ডগায় যদি এইভাবে অবৈধ অস্ত্র, বেআইনি অস্ত্রের কারবার চলে, তাহলে প্রথম প্রশ্নটা যেটা ওঠে, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এবং তার পুলিশ মন্ত্রী কতটা অপদার্থ। তো এটা অপদার্থতার যদি কম্পিটিশন হতো কোনোভাবে, দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ পুলিশ মন্ত্রী হিসেবে, এবং তার অপদার্থ ডিজি তিনিও গোল্ড মেডেল পেতেন, কোনো এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এবং আমরা প্রশ্ন তুলছি, ডিজি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা তারা বসে আছেন যেখানে, তাদের নাকের ডগা এই ধরনের অবৈধ কাজ কারবার চলছে, ডিজি জানেন না? তাহলে সেই ডিজি রেখে লাভ কি পশ্চিমবঙ্গ পুলিশে? তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হোক, বিশ্রাম দেওয়া হোক। ক্যানিং এর জীবনতলায় দেখা যাচ্ছে যে 190 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার মধ্যে প্রচুর সরকারি অস্ত্র কারখানায় তৈরি এই বুলেটগুলো পাওয়া যাচ্ছে। তাহলে তো অন্যতম চিন্তার বিষয় যে সরকারি অস্ত্র কারখানা থেকে বা পুলিশের কাছ থেকে কোনোভাবে এই গুলিগুলো বেরিয়ে যাচ্ছে কিনা। এবং তৃণমূল কংগ্রেসের স্বর্গরাজ্য হচ্ছে ক্যানিং সহ বিস্তীর্ণ দক্ষিণ 24 পরগনা, যেখানে বিভিন্ন দেশবিরোধী কার্যকলাপ চলে, তৃণমূলের তোলাবাজি চলে, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ চলে। তো স্বাভাবিকভাবে সেখানে তো বিরোধীদেরকে রাখতেই দেওয়া হয়নি বা থাকতে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গকে একটি ওপেন অস্ত্রাগারের শপিং মলে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। অবৈধ অস্ত্রের শপিং মল। আপনার কি লাগবে? আপনি পয়সা যদি উপযুক্ত পয়সা দিতে পারলে পরে আপনি AK-47ও পাবেন, এগিয়ে বাংলা মডেল। মুর্শিদাবাদ থেকে যে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল আবু সালাম, তার কাছ থেকে মানে যে তথ্য এখন অব্দি সামনে আসছে, প্রচুর জিহাদি লিটারেচার সে ছড়াতো, বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এমনকি বাংলাতে নাশকতার ষড়যন্ত্র তৈরি করা হচ্ছিল। এরপরেও রাজ্যের শাসক দল, আপনারা যেমনটা অভিযোগ করেন, বাংলা এ রাজ্য অবৈধ অস্ত্রের শপিং মল বলছেন সুকান্ত মজুমদার, যিনি রাজ্য বিজেপির সভাপতি এবং সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীও বটে। যেভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে একই সময় কোথাও জীবনতলা, কোথাও কুলতলি, কোথাও শামশেরগঞ্জ, কোথাও গঙ্গারামপুর অস্ত্র উদ্ধার হচ্ছে, কার্তুজ উদ্ধার হচ্ছে। জীবনতলায় যেখান থেকে উদ্ধার হলো এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ, তার যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার পুত্রবধূ কি বলছেন শুনুন। এটা মিথ্যে কথা, আমাদের ওটা আর কি পুরো মিথ্যে কথা যেটা রটেছে। পুলিশ যে বলছে ওনার কাছে প্রচুর গুলি পাওয়া গিয়েছে বেআইনি। না, আমাদের বাড়ি থেকে কোনো কিছুই পাওয়া যায়নি। পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে গেল, জানেন? না, এটা আমি বলতে পারবো না। ওনার বাইরে ছিল। পুলিশ এসে কি বললো? কি পুলিশ এসে বাড়ি তল্লাশি করলো, আমাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে সেটা নিল, দেখলো বন্দুকের গুলি ছিল, সেই লাইসেন্স প্রাপ্ত। কতগুলো গুলি ছিল জানেন? সেটা তো ঠিক বলতে পারবো না। সেটা কি মানে প্রায় 190 বেশি এরকম? না,
জীবনতলায় অস্ত্র উদ্ধারের ঘটনায় আরো একজন গ্রেফতার করা হয়েছে। আরো একজনকে বসিরহাট থেকে একজনকে গ্রেফতার করেছে এসটিএফ, যার নাম ফারুক মল্লিক। উদ্ধার হয়েছে ডাবল ব্যারেল বন্দুক এবং কার্তুজ। মোট ধৃতের সংখ্যা গতকাল পর্যন্ত ছিল 4, আজ বেড়ে হলো 5। গতকাল 4 জনকে গ্রেফতার করা হয়েছিল, আজ আরো একজনকে বসিরহাট থেকে গ্রেফতার করা হলো, যার জেরে মোট ধৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে 5। আমাদের প্রতিনিধি সৈকত এই নিয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। লালবাজারের নাকের ডগায় অস্ত্র দোকান, সেই অস্ত্র দোকান থেকে অস্ত্র এবং কার্তুজ পাচার হয়ে যাচ্ছে এবং সেই অস্ত্র এবং কার্তুজ চলে যাচ্ছে রাজ্যের অস্ত্র ব্যবসায়ীদের কাছে, ক্রিমিনালদের কাছে। সেই অস্ত্র এবং কার্তুজ দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় শুট আউট হচ্ছে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি ডালহৌসি, আমার ঠিক সামনে ওই যে অস্ত্রের দোকান নার্সিং চান্দের অ্যান্ড দা, এই যে অস্ত্রের দোকান, সবুজ রঙের শাটার, যে দোকানটি গতকালকে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। এই দোকান থেকে অস্ত্র কার্তুজ এই দোকানের একজন কর্মীর মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে, অস্ত্র ব্যবসায়ীদের হাতে পাচার হচ্ছে। কতটা হাই সিকিউরিটি জোন আমি ভিজুয়ালি এস্টাবলিশ করার চেষ্টা করব। এই জায়গা থেকে হেঁটে গেলে, জাস্ট হেঁটে কয়েক পা গেলে বা 30 সেকেন্ডের মতো হেঁটে গেলে রাইটার্স বিল্ডিং, রাজ্যের এক সময়কার প্রশাসনিক ভবন। এই রাইটার্স বিল্ডিং যেখানে মুখ্যমন্ত্রী বসতেন, মুখ্যমন্ত্রীর দপ্তর ছিল, সেই রাইটার্স বিল্ডিং, এই রাইটার্স বিল্ডিংয়ের ফুটে আমি এলাম। বড়জোর 20 থেকে 25 সেকেন্ড সময় লাগে এই অস্ত্র ব্যবসায়ী বা অস্ত্রের দোকান থেকে রাইটার্স বিল্ডিং আসতে। রাইটার্স বিল্ডিং থেকে সোজা চলে গেলে লালবাজার, অর্থাৎ কলকাতা পুলিশের হেডকোয়ার্টার। সেই কলকাতা পুলিশের হেডকোয়ার্টারের নাকের ডগায় এইভাবে একটা অস্ত্রের দোকান, সেই অস্ত্রের দোকান থেকে অস্ত্র পাচার হয়ে যাচ্ছে এবং অস্ত্র পাচার হয়ে যাচ্ছে অস্ত্র ব্যবসায়ীদের কাছে। সেই অস্ত্র ব্যবসায়ীদের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রিমিনালদের কাছে অস্ত্র চলে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অস্ত্রের দোকান থেকে এই লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার বড়জোর হেঁটে গেলে 1.5 থেকে 2 মিনিট সময় লাগে। এই ধরনের হাই সিকিউরিটি জোন, সেই হাই সিকিউরিটি জোন থেকে প্রতিনিয়ত যেখানে এখানে সার্ভেইলেন্স হয়, পুলিশের টহলদারি থাকে, পুলিশের নজরদারি থাকে, সেই হাই সিকিউরিটি জোনে থাকা একটা অস্ত্রের দোকান, সেখান থেকে অস্ত্র পাচার হয়ে যাচ্ছে, কার্তুজ পাচার হয়ে যাচ্ছে এবং চলে যাচ্ছে রাজ্যের অস্ত্র ব্যবসায়ীদের কাছে। এই পাচার চক্রের সঙ্গে সরাসরি মুঙ্গের যোগ, মুঙ্গের কানেকশন উঠে আসছে। কিন্তু কোন কোন ক্রিমিনালদের কাছে এই অস্ত্র গেছে? রাজ্যের সাম্প্রতিকতম বেশ কিছু ঘটনা যেখানে শুট আউট হয়েছে, কোন ঘটনায় এই অস্ত্র পাচার গ্যাংয়ের অস্ত্র এবং কার্তুজ ব্যবহার হয়েছে, গোটা বিষয়টা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা, জেরা করছেন, টানা জেরা করছেন বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। এই নিয়ে কি বলছেন অগ্নিমিত্রা পল, বিজেপি বিধায়ক এবং সেই সঙ্গে রাজ্যসভার এমপি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বাকি বলছেন শুনুন। প্রশাসনটা কোথায়? এই প্রশাসনটাকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিদের সুরক্ষা এবং যারা দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত তাদের সুরক্ষার জন্যই ব্যবহার করেছেন। আর তিনি প্রশাসনিক মিটিংয়ের নাম করে এসপিকে ধমক দিয়েছেন। আর এসপিকে যদি প্রকাশ্যে মুখ্যমন্ত্রী ধমক দেন তাহলে গুন্ডারা উৎসাহিত হয় না, সেই এসপিও কাজ করার মতো তার মানসিকতা থাকে না। এইভাবে গোটা প্রশাসনটাকে তিনি একেবারে পাড়ার ক্লাবের পর্যায়ে নামিয়ে নিয়ে এসছেন। তারই এটা অব্যর্থ পরিণতি। যত ক্রিমিনাল, যত টেররিস্ট, যত 2 নম্বরই ট্রেড, সব কিছুর সাথে মুখ্যমন্ত্রীর এই সরকারের যোগসাজশ আছে। উনি যদি বলে থাকেন যে উনি এগুলো জানেন না, উনি সম্পূর্ণ মিথ্যে কথা বলেন। বেসিক্যালি উনি একজন প্যাথোলজিক্যাল লায়ার, মিথ্যেবাদী। সকাল থেকে রাত অবধি উনি মিথ্যে কথা বলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।